জানেন বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে এনসিপির গুন্ডারা মার খেয়েছে এবং এ যেন তেন মার নয় গো নালা, এটা হচ্ছে সামাহাদি মার। তো এই মায়ের খাওয়া দেখলে আসলে মানুষের কষ্ট লাগবে, মারামারি ভালো জিনিস না, কিন্তু আমার আসলে খুবই সেই কষ্ট যেহেতু লাগা উচিত, তাই আমারও খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হওয়ার কারণে কি আর করবো, ভাবলাম এই কষ্টটা আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারা যারা যারা দেখছেন তাদের কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন, লিখবেন। সার্জিস, হাসনাত, আরও নাসির উদ্দিন, মাসুদ, এদের অবস্থা কি করেছে? হবিগঞ্জে তারা গেছিল জুলাই পদযাত্রা, মানে জুলাই যেখানে নিভে গেছে, তো তারা হবিগঞ্জে গেছিল এই দোকান নিয়ে একটু যেন একটু ব্যবসাটা বাড়ানো যায়। তো হবিগঞ্জের ছাত্রদলের কর্মী সমর্থকরা কি করেছে তাদের সাথে চলুন একে একে দেখা যাক। তো এই ধরনের এনসিপির গুন্ডা ফুন্ডা এরা হোক নারী হোক পুরুষ, এদের সবকটার চরিত্র একই। এদের নিয়ে নতুন করে কিছু বলার নেই এবং আপনারা একটু প্রস্তুত থাকেন, এরা আরও মাইর খাবে। যদিও এখন বিএনপি জামাত ক্ষমতায়, মিলেমিশে ক্ষমতায় আছে, তারপরেও জামাতের গুপ্ত টিম, জামাতের সি টিম হচ্ছে এই এনসিপি এবং বি টিম হচ্ছে এবি পার্টি, ওই যে ব্যারিস্টার ফুয়াদ তার যে দল। তো এইভাবেই এরা মানুষের কাছ থেকে, মানে আওয়ামী লীগ আসলে মাইন্ড করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছে তাদের প্রাপ্য তারা বুঝে নেওয়ার জন্য। সুদে আসলে ইউনুসের সুদে এরা এদেরকে ফিরিয়ে দেবে, কিন্তু এখন কি আর করার, ছাত্রদল তাদের সেই সুযোগটা দিচ্ছে না, এটা আসলে ঠিক হচ্ছে না। তো যাই হোক, তাদের পরিণতি তাদের কাছেই। এবার চলুন আমরা আরেকটি ঘটনার সাথে সাক্ষী হই। হিন্দু ধর্মাবলম্বীদের আসলে কতটা থ্রেটে রাখা হয়েছে বাংলাদেশে তার জলজ্জান্ত দৃষ্টান্ত এই ভিডিওটি। নরসিংদীতে স্কুলে গিয়ে এই জুলাই জঙ্গিরা, এই ধর্মীয় সন্ত্রাসীরা কি বার্তা দিচ্ছে হিন্দুদের ব্যাপারে, কি ঘৃণা ছড়াচ্ছে চলুন। আর একটি বিদ্যালয়ে ঢুকে এইভাবে ভিডিও ধারণ করা, টিচারকে দাঁড় করিয়ে রেখে একটা অশিক্ষিত মূর্খ ছেলে যে 2 লাইন বাংলা বলতে পারে না, সে জ্ঞান দিচ্ছে। শিক্ষক অসহায়ের মতো তাকে থেকে দেখছে এই মব সন্ত্রাসীদের কারণে। ওর চেহারা সুরত দেখে আমি জানি না নেশাখোর টোর কিনা, সেটাও একটা অপরাধীর অজুহাত নয়। কেউ নেশা করলে সেটা নিরাময়ের জন্য রাষ্ট্র এটার দায়িত্ব নেবে, কিন্তু এই ধরনের ছেলেপেলেরা, না আছে শিক্ষা, না আছে বিদ্যা, না আছে কোনো ধর্মীয় জ্ঞান, সে এসে ইসলামের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে, সেগুলো ভিডিও ধারণ করছে এবং ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড করছে এবং দেখার কেউ নেই, বলার কেউ নেই। শুনেছি তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এই ধৃষ্টতা সে কীভাবে দেখায়, এবং এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের হিন্দুদের আসলে কোন পরিণতি, কোন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ এইভাবে থ্রেট করা, মানে এটা যেমন নিত্য নৈমিত্তিক ঘটনা তাদের। কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ, বা আচ্ছা যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়, এটা কি কোচিং সেন্টারে করার জায়গা? স্কুলে এটা কি জায়গা? মানে আপনি এটা অ্যালাউ করবেন? তাহলে শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে ওইটাই করুক। অমুকের বউ, অমুকের মা, অমুকের মেয়ে, এদের কাছে কেউ নিরাপদ নয়। এরা 1971 আমাদের মা বোনদেরকে ধরে পাকিস্তানিদের কাছে দিয়ে এসেছে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় শিক্ষিকা বিউটি পালের শালীন ভিডিওকে ফেসবুকে ছড়িয়ে উস্কানিমূলক ক্যাপশন দিয়ে পোস্ট করেন আসিফ ইকবাল হিরণ, একজন সহকর্মী তার। সে আসিফ, দেখি আপনারা জানেন যে বিউটি পালকে নিয়ে বিতর্ক চলছে। বিউটি পাল কি করেছেন? আরেক মোল্লা বলেছে যে ভুল করে শিক্ষিকা হয়ে যাওয়া এক নর্তকী টিকটক করছে, তার পক্ষে আরও কিছু টিকটকার শিক্ষিত শিক্ষক শিক্ষিকা টিকটক করে প্রতিবাদ জানাচ্ছে। মোল্লা খালিদ সাইফুল্লাহ, খেলাফত যুব মজলিসের নেতা। দেখুন এই মোল্লাটার অবস্থা। আমি জানি না তার মাদ্রাসায় তার সাথে কতটা অত্যাচার হয়েছে, কারণ মানুষ কতটা ফ্রাস্ট্রেটেড হলে পরে নাচ গান সাংস্কৃতিক কাজকে তার মাদ্রাসায় যেটা তাকে করেছে ওইটার সাথে তুলনা দিচ্ছে। বিউটি পাল তিনি একজন স্কুল শিক্ষিকা এবং তাকে নিয়ে যে বর্তমানে আলোচনা, তিনি স্কুলে এইভাবে শেখান। দেখুন এই বলৎকার বাহিনীর খেপেছে যে কেন মানুষ বলৎকার না করে গান, মানে তার ব্যক্তিগত ভিডিওতে সেখানে কেন গান থাকবে, সেখানে থাকবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আর তলে তলে বলৎকার। তো এই বলৎকার বাহিনী খেপেছে এবং তার সাথে এই অন্যায়, তাকে অশ্লীল ভিডিওর কথা বলে যে তকমা দেওয়ার চেষ্টা করেছে, সেই প্রতিবাদে সারা বাংলাদেশে অন্যান্য শিক্ষক শিক্ষিকা। চলুন দেখি বিউটি পার্লারের একটি বক্তব্য। তিনি বলছেন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানুষের ব্যক্তিগত লাইফ থাকতে পারে না। একজন শিক্ষক যখন একটি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন, তখন নিশ্চয়ই ধরে নিতে হয় তিনি তার যোগ্যতা,
দক্ষতা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন। তিনি একজন শিক্ষক, কিন্তু তার আগে তিনি একজন মানুষ, একজন নারী। তারও একটি মন আছে, আনন্দ আছে, ভালো লাগা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। বিউটিপাল প্রধান শিক্ষক, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারেক রহমানের মতো প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আমার। পিটাইটিকর, আমি যদি একটু বড় করি, পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার সামনে স্ক্রিনটা অনেক দূরে, প্রায় 5 হাত দূরে হবে, তো যে কারণে আমি একটু ছোট দেখছিলাম, আমাকে ক্ষমা সুন্দর দিচ্ছি। চলুন আমরা ভিডিওটি শেষ করি। এই শামা হাদি এইভাবে পিটিয়েছে স্থানীয় হবিগঞ্জের জনতা। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন যে উত্তেজিত জনতা তাদের উপরে আক্রমণ করেছে, যেভাবে তারা মানুষের উপরে মব করার পরে বলতো যে উশৃঙ্খল না বলে বলতো যে মানে মানুষ ক্ষুব্ধ হয়ে এই কাজটি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে গণহারে যেভাবে তারা আক্রমণ চালিয়েছে, তখন এই ধরনের বিশেষণ ব্যবহার করেছে যে উত্তেজিত জনতা, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। স্বয়ং মবদের ওস্তাদ ইউনূসও একই ধরনের কথা বলেছিল যে মানুষ তাদের স্বাধীনতা উদযাপন করছে, তো তাদের স্বাধীনতা শামা হাদি করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এনসিপির গুন্ডাদের এরকম সামনে পেছনে সব জায়গায়, এবং এনসিপির গুন্ডারা মাইর জুলাই জঙ্গিদের মাইর খাওয়া, জুলাই জঙ্গিদের শামা হাদি করে দেওয়া, এবং এইটা চলবে, অব্যাহত থাকবে, সারা বাংলাদেশে এদের সাথে এগুলো হবে। এবং এরা দেশের বাইরে গেল, ওই যে একটা লোক আছে না বনিয়ামিন, তার সাথে যেন কি হয়েছে একটু দেখি, বনিয়ামিনকে দিয়ে একটু শেষ করি। এইটা তো না দেখাইলে খুব খারাপ হয়েছে। আমি আগেও বলেছি বনিয়ামিনের সাথে এটা ঠিক করেনি যারা করেছে। এই হচ্ছে জামাত জঙ্গিগুলো দেশের বাইরে সব জায়গায় তাদের অবস্থা শামাহাদি হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো হয়ে যান, এগুলো করেন না। আমাদের এই কষ্টগুলো একদমই উচিত না, আমাদের খুব কষ্ট হয়, দেখেনি তো ঠিক না। আমি আগেই বলেছিলাম যে এরা উঠতে বসতে মাইর খাবে, এবং যেহেতু তারা মানুষকে মেরেছে, আমরা তাদেরকে ডিফেন্ড করবো না, আমিও তাদেরকে ডিফেন্ড করবো না, তারা এটা ডিজার্ভ করে। এখন আপনি বলবেন যে হ্যাঁ মানবতা মানুষের জন্য, ওরা মানুষ নাকি? এরা পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। দেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের যত মানবিক মর্যাদা যা কিছু আছে সব ধ্বংস করেছে। এদের নেতা হয়েছে হাদি, যার মুখ থেকে নারীদের প্রতি বিদ্বেষ, নারীর জনন ইন্দ্রিয়, সেটাকে সে তার রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে, সেটাকে ছিঁড়ে ফেলতে চেয়েছে। এরা বীর মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলেছে, এরা শিক্ষকদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের ধরে ধরে পিটিয়েছে। তাদের সাথে কি ভালো আচরণ আপনি আশা করেন? তাদের সাথে কিসের মানবতা? কোন আইনে? বাংলাদেশের আইন আদালত সব তছনছ করে দিয়েছে। তাদেরকে তাদের গর্তে তো পড়তেই হবে। আমি খারাপ মানুষ না, আবার আমি এত ভালো মানুষও না, ডিফেন্ড করা যাবে না। এনসিপি প্রবণ দেখলাম হবিগঞ্জে দৌড়ানি খেয়েছে, বিশেষ করে আমার প্রিয় নেতা সার্জিস আলম এবং বাংলার জনগণের প্রিয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, দুজনকে দৌড় দেওয়া হয়েছে। সমাজের সকল লোক, মানে ফেসবুকে যা দেখলাম আর কি, তার অধিকাংশ লোকজনই আমি খুব কষ্ট পাচ্ছি এই মুডে মুচকি হাসতেছেন। অনেকের মনে হচ্ছে যে এই পিটানি খাওয়াটা তাদের পাওনা ছিল এবং তারা খেয়েছে খুব ভালো। কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু কি বলা যায়, মন খারাপ করে দিতে চাই। আসলে এটা কোনো পিটানি খাওয়া হয় নাই। এটা যে পিটানি খাওয়া হয় নাই, কেন হয় নাই, এবং এটা যে তাদের মেটিকুলাস ডিজাইন পার্ট 2 এর একটা অংশ, সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে এনসিপির এই মবরাজদের, এই সন্ত্রাসী চাঁদাবাজ গোষ্ঠীর পিটানি পাওনা আছে। এই বিষয়ে আমি আপনাদের সাথে মোটামুটি একমত, কারণ তারা চেষ্টা করে যাচ্ছে যে মাইক থেকে বেঁচে থাকতে, এবং তাদের বাপ ওয়াকার একটা সময় তাদেরকে এপিসি দিয়ে এনসিপি উদ্ধার করত। এপিসির ভিতরে এনসিপি, এটা ছিল তাদের সিগনেচার। কিন্তু তাদের বাপ ওয়াকার নিজেও এখন একটু চিপে আছে, যে কোনো সময় চাকরি টাকরি চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এনসিপি আসলে নগদ পাওনাগুলো মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে তাদের মূল ষড়যন্ত্রের অংশ। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে বিভিন্ন জায়গায় দৌড়ানি খায়, কেমনে যেন এনসিপির কেন্দ্রীয় নেতা যারা আছে এরা বেঁচে যায়, এবং লোকাল
যে পোলাপান গুলা, গরিবের পোলাপান ভেবেছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে চাঁদাবাজির একটা নতুন দোকান হিসাবে এনসিপি তে গিয়ে তারা ভবিষ্যৎ গড়বে। অনেকে গড়েছে গত 2 বছর হান্নান মাসুদের দীক্ষায় দীক্ষিত হয়ে যারা ভালো মালটাল কামিয়েছে, এরা এখন মফস্বলে এনসিপির নেতৃত্ব দেয়। যদিও সরকারি দল হিসাবে তারা যে আহ্লাদ পেত, ডিসি অফিসে যে টেবিল চাপে কথা বলতো, ওসিকে ধমক দিত, থানায় ঢুকে বলতো আমরা অমুকরে পুড়িয়েছি তমুকরে পুড়িয়েছি, সেই পীড়িতির কি এটার নাম, যাই হোক, ওই হবিগঞ্জেরই ঘটনা আপনারা জানেন, মাহাদি বলে আরেক সন্ত্রাসী ছিল। যাই হোক, সেই পীড়িতি তাদের এখন কমে গেছে। তাদের এটা কমে গেছে কারণ হচ্ছে দেশে মোটামুটি নির্বাচনের পরবর্তীতে বিএনপি কন্ট্রোল নিয়ে নিয়েছে। সুতরাং এনসিপি আজকে দেখবেন সার্জিস আলম সহ অনেকেই বলছিল আব্বা আসো, আব্বা আসো না, সরি, পুলিশ আসো, পুলিশ আসো। পুলিশ এখানে দেখতেছে এবং কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে এবং যথারীতি অভিনয় করছে। সরকারি দলের বিপক্ষে পুলিশ যায় না। তাহলে আপনারা বলবেন যে ভাই আপনি অভিযোগ স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এটাকে কেন নাটক বলছেন? এটা হচ্ছে একটা নাটক, যে কারণে এই যে শুরুতেই বললাম যে আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতা যেগুলো আছে এরা কখনোই মাইর খাবে না, কিন্তু এদেরকে ভিকটিম বানানোর একটা রাজনীতি এখন তাদের পিতৃ সংগঠন, যেটা তাদের মূল সংগঠন জামাত ইসলাম শুরু করেছে। জামাতে ইসলাম এখন এনসিপি কে নিয়ে খেলতে যাচ্ছে। এনসিপি কে তারা মূল বিরোধী দল হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই প্রতিষ্ঠিত করার জন্য এনসিপি কে মজলুম হিসাবে তৈরি করা হবে, এনসিপির ইমেজ বৃদ্ধি করা হবে এবং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের গান কেস, তাদের ভাষায় বিএনপির বিরুদ্ধে একটা মূল স্রোতধারা হিসাবে, তরুণদের দল হিসাবে এই নাটক তারা আরেকবার শুরু করবে এবং সেটা এনসিপি দিয়ে। আপনারা অনেকে অবিশ্বাসের হাসি আসবেন, কমেন্টে আমাকে গালাগালি করবেন এবং অনেকেই বলবেন দূর বেড়া তুই বেশি বুঝোস। ভাই মুশকিল হচ্ছে আমি হচ্ছে একটা গরিব লোক, গরিবের কথা বাসি হইলে ফলে। আপনারা যারা এর আগে 24 সালে আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন ধরনের নাটকের শিকার হয়েছিলেন, তখনও বলেছিলাম যে এটার পিছনে জামাতের কলকাঠি আছে, সেটা আপনারা বুঝতে বুঝতে 2 বছর লাগিয়েছেন। সো এখন যে কথাটা বলছি, এক কথাটা বুঝতে বুঝতে আপনাদের 5 বছর সময় লাগবে। আগামী নির্বাচনে দেখবেন এনসিপি হচ্ছে যে মূল কার্যকর বিরোধী শক্তি। কারণ কি? কারণ হচ্ছে কি, জামাতে ইসলামের লুঙ্গি খুলে গেছে। আপনারা জানেন যে সমাজে জামাত দিনের পর দিন, বছরের পর বছর একটা ব্র্যান্ডিং করে এসেছে। সেই ব্র্যান্ডিংটা হচ্ছে গিয়ে কি, সৎ লোকের শাসন, মেধাবীদের সংগঠন। দুনিয়ার সব মেধাবী প্রলাপন শিবির করে, আমি জানি না, আমার সাথে কোনো মেধাবী লোকজন শিবির করতে দেখি নাই, বাট দুনিয়ার সব মেধাবী লোকজন শিবির করে, ভালো, খুব ভালো, এবং তাদের অনেক ট্যালেন্ট, তারা অনেক বুদ্ধি, অনেক কিছু। এই গান তারা ধরেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে 78 সালে তাদের পুনর্জন্মের পর থেকে তারা এটা গিয়ে আসছে। এবং যেহেতু বাঙালি বেশিরভাগ লোকজনই ছোটবেলা আর্ডিনযুক্ত লবণ খায় নাই, কমন সেন্সের অভাব আছে, এই বাংলা সমাজ অনেকেই এটা খুব বিশ্বাস করে। তো এই বিশ্বাসের লুঙ্গিটা খুলে গেছে এই বছর প্রথম যখন জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল হিসাবে উপস্থিত হয়েছে। আমরা প্রধান বিরোধী দল হিসাবে জামাতের যে মেধার স্বাক্ষর দেখলাম, কত কি বলা যায়, বাজেট অধিবেশনের কথাই ধরা যায়। রাশ্মিকা মান্দারকার সাহেব বললেন যে 9,000 কোটি টাকার বাজেট বেশি হয়ে গেছে, 600 কোটি টাকার বাজেট হইলে বেশ ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে এদের বুদ্ধিশুদ্ধির অভাব আছে, শিক্ষা দীক্ষা নাই, ফাইন। একটা মানুষের শিক্ষা দীক্ষা নাই বা পুরো পার্টিরই শিক্ষা দীক্ষা নাই, এটা নিয়ে আসলে এত অশান্তি করার কিছু নেই। যদি তারা সৎ লোকের শাসন হইতো, তো এই সত্যাচার যে নমুনা আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি, জনগণ এখন বুঝতে পারছে কি ঘটনা হচ্ছে। একজন বলতেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আমরা শহীদ পরিবার, তারপর তোর আব্বারে তো দেখা যায়, ও সরি আমার তো ওই যে মাথা ব্যথা করতেছিল, হুশ ঠিক নাই। পৃথিবীর কাউরে কোনোদিন দেখছে মাথা ব্যথা থাকার কারণে বাপ বাইচে আছে কি না আছে সেটা জানে না? মানে বাপ কোনটা সেটা না জানতে পারে, মানে সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে বলাৎকারের ফসল, কিন্তু বাপ বাইচে আছে কি মরে আছে, মানে যদি বাপ জানে সেটা জানে না। এই হচ্ছে জামাত। তারপরে জামাতের এমপিটা বলছে আমদারে পর্দা দেওয়ার কথা ছিল, এই কি ডিশ ওয়াশার বোধহয় নাকি মাইক্রোওভেন ডিশ ওয়াশার দেওয়ার কথা ছিল, এইগুলো দেয়। একটা মিনিটে হাজার হাজার টাকা খরচ হয় সংসদে, এবং সেখানে তারা এই ডিশ ওয়াশার টানাটানি করতেছে। আচ্ছা, তাও মাইনে নিয়েছিলাম যে সকালে সরকারি ডিশ ওয়াশার চায়, লোকজন কত কিছু চায়, এইবার তো গাড়ি টাড়ি দিচ্ছে না, প্লট দিচ্ছে না, আর একটা ডিশ ওয়াশারই চাইছে, না হয় 20-30 হাজার টাকা জিনিস। তারপরে কি হইলো? তারপরে হইলো গিয়া যে নিজের মেয়ের নামে, সরকারের গরিবের জন্য বরাদ্দকৃত টাকা নিজের মেয়ের নামে দুই নামে, মানে আবার ওই যে বাপের নাম ভুলায়, মেয়ের নাম ঠিক রেখা বাপের নাম ভুলায় তালিকা করে ফেলছে। মানে কি পরিমাণ খাইস্টা, কি পরিমাণ কি বলা যায় ছাপড়ি, কি পরিমাণ
কাঙ্গাল হইলে নিজের মেয়ের নামে 10,000 করে গরিবের টাকা খাই ফেলতে পারে। ভাই খাবি তো ভালো করে খা, এবং সেটা আবার নিজের বাপের নাম, ওই যে বললাম বাপের নামের স্টেশন ঠিক নাই। আচ্ছা সেটা গেল। তারপরে আমাদের গাজী নজরুল ইসলাম, ওই যে আরেক ছাপড়ি বলি কি আর করা, সে গিয়া একটা ভালো হোটেলও ধরা গেছে, মগবাজারের সস্তা ওই যে একটা নোংরা হোটেলের মধ্যে একটা অল্প বয়সী মেয়েকে চাকরি দেওয়ার লোভ দেখে দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং সেটা তার ড্রাইভার ওই ছাত্রীর মানে ওই মেয়েটার মামার কল্যাণে ধরা পড়েছে, ভিডিও লিক হয়েছে। এই হচ্ছে গিয়ে জামাতের অবস্থা। এবং আজকে যখন বলছি, আমি কোথাও যেন দেখলাম যে জামাতের এক নেতার মেয়ে বুধে মাস্তানি করেছে, তার বিরুদ্ধে মদ এবং ড্রাগ খাওয়ার অভিযোগ আছে, যদিও বলা হয়েছে সিজোফ্রেনিয়া রোগী। আমরা যেহেতু উনি রোগী হতেও পারেন, এই বিষয়ে মন্তব্য না করতে চাই। তো মোটমাট হচ্ছে গিয়ে জামাতের লুঙ্গি খুলে গেছে। জামাত যে কি পরিমাণ মেধাবীদের সংগঠন, কি পরিমাণ সৎ মানুষের সংগঠন যারা 10,000 টাকাও খাইতে ছাড়ে না, কি পরিমাণ ইসলামী সংগঠন যারা মগবাজারের খুপড়ি হোটেলের ঝুপড়ির মধ্যে ধরা খেয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে জামাতের যে এখনকার লিডারশিপ আছে, এদের আসলে যোগ্যতা জনগণের কাছে উন্মোচিত। তাহলে এখন জামাত কি করবে? জামাত এখন যে জিনিসটা করবে সেটা হচ্ছে তাদের অন্যান্য সংগঠন যেগুলো আছে এগুলো থেকে লিডারশিপ বাছাই করে নিয়ে আসবে। ধরুন শিবির থেকে নিয়ে আসবে আমাদের সাদিক কায়েম, হুইচ ইজ ওকে, সে একটা পপুলার ছাত্র নেতা, কোনো সন্দেহ নেই, তাকে মেয়র ইলেকশনে দিচ্ছে। কিন্তু এর বাইরে সম্পূর্ণ জামাত অন্য নামে তাদের এনসিপি যেটা আছে, এনসিপি সংগঠন, এবং হয়তো এবি পার্টিকেও তারা মানে ওই যে ফুয়াদ টুয়াদ যেগুলো আছে, বাট এবি পার্টি তো পাবলিক খায় না, সুতরাং এনসিপি কে তারা এগোবে। এগুলো কি বলা যায় ফরম্যাট হিসাবে প্রথম যেটা হবে, আপনি দেখবেন যে জাতীয় সংসদে নাহিদ, হাসনাত, তারপর আমাদের ওই যে মোংলা মাসুদ আপনারা বুঝতেছেন ওই যে একটা মাসুদ আছে, তো মাসুদ শো, এদেরকে অনেক বেশি ফ্লোর দেওয়া হবে, এদেরকে প্রমিনেন্ট লিডার হিসেবে তৈরি করা হবে। এবং এর বাইরে সার্জিস আলম, নাসির পাটোয়ারি যারা সংসদে যেতে পারে নাই, তাদেরকে পিটানো হবে। এরা এই পিটানো খাবে, খায় একটা মজলুম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মায়ের খাওয়ার জন্য যা যা করার দরকার এনসিপি সেটা করবে। আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় যায়, সেই জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা যে আছে তার বিরুদ্ধে অশ্লীল ভাবে কথা বলে। আমি দেখলাম যে ওই হবিগঞ্জের ছাত্রদল সভাপতি ও জেলা ছাত্রদল সভাপতি অভিযোগ করেছেন যে জি.কে. গৌসের নামে সেখানের মধ্যে অশ্লীল ভাষায় এরা বক্তব্য দিয়েছে। জি.কে. গৌসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলেন, কিবরিয়া মার্ডার কেসের আসামি ছিলেন, এবং বিভিন্ন কারণে তার এক ধরনের বিরাট হোল্ড আছে। এবং সেটা শুধুমাত্র হবিগঞ্জে না, তিনি কিন্তু একটা বিভাগীয় নেতা, এবং তিনি খুব সম্ভবত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও বটে। তিনি পুরো সিলেট বিভাগের উপরে একটা বিরাট নিয়ন্ত্রণ তার আছে। সেই জি.কে. ঘোষকে তার জেলার মাটিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে উচ্ছুত ভাবে গালাগালি করা হচ্ছে। এই গালাগালিটা সব জায়গায় করে। কিছুদিন আগে আমি দেখলাম কিশোরগঞ্জে গিয়া বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে অশ্লীল গালাগালি করছে নাসির পাটোয়ারি। এর আগে তো তারা করেছে। এটা করার কারণ হচ্ছে তাদেরকে যাতে পিটন দেওয়া হয়। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है नहीं। এবং আমার ধারণা অভিজ্ঞ তাদেরকে ওইভাবে পিটান দেওয়া হয় না। আমি ওই যে ভিডিওগুলো দেখেছি, আপনারা যারা দেখেন নাই ভিডিওগুলো ইউটিউবে খুঁজে দেখে নিন, সেখানে দেখবেন যে মাত্র 5-7টা ছেলে প্রথমে গিয়ে সার্কিট হাউসের সামনে একটা রেন্টে কারের ড্রাইভারকে পিটাচ্ছে। এবং এরা যে ছাত্র দল এটা প্রমাণ করার জন্য একজনের লাল টি শার্টের পিছনে জেলা ছাত্র দল লেখা আছে। হ্যাঁ, তারা হয়তো ছাত্র দলের সাথে সম্পৃক্ত। আমার ধারণা এগুলো হচ্ছে ছাত্র দলের গুপ্ত শাখার সুপ্ত লোকজন। কারণ এর চেয়ে বেশি পোলাপান ছাত্র দলের বা ছাত্রলীগের বা বড় ছাত্র সংগঠনের, বিশেষ করে যখন এখন সরকারি সংগঠন, ছাত্র দলের, আমি তো বলবো ওয়ার্ড না, শুধুমাত্র মহল্লা কমিটিতে চেয়ে বেশি পোলাপান থাকে যারা লাঠি ওটা নিয়ে গিয়ে পিটাতে পারে। এই 4-5 জন মিলে এত বিশাল বিশাল লোকজনকে পিটিয়ে দিল। এবং খুবই মজার বিষয় হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম গিয়ে আশ্রয় নিলেন, এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, এরা সার্কিট হাউস পায় কেন? মানে এরা দুইজনের কেউ তো এমপি না, এরা তো সরকারি কোনো কাজে না, তো এরা সার্কিট হাউস পায় কেন? এটা প্রশাসন সেটা তার মতো করে বলবেন কেন। এরা সার্কিট হাউস এন্টাইটেলড, সাধারণ জনগণ হিসাবে হতে পারে, তাদেরকে হয়তো একটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই মারামারির অবস্থা দেখে আপনারা খুব একটা আনন্দিত হবেন না। এটা হচ্ছে পুরো নাটকের একটা অংশ, এবং এই নাটক আগামীতে আরো চলবে। এর আগে তারা একই নাটক করেছিল হাদিকে দিয়ে, হাদির ইমেজটা তারা ধীরে ধীরে বিল্ড আপের একটা চেষ্টা করেছিল, যদিও সেটা খুব একটা কাজে লাগে নাই, কারণ হাদির সামনে
হাদিমাদি ছিঁড়ে ফেলা, ওই বাজে শব্দ বলবো না, হাদিমাদি ছিঁড়ে ফেলার বিভিন্ন বক্তৃতার কারণে তার ওই ইমেজ তৈরি হয় নাই। সে নিজেই বলতো আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওইখানে গিয়ে মব করব। কিন্তু হাদি যখন নিহত হলো, তারপর আমরা দেখলাম যে জামাত সারা বাংলাদেশ থেকে লোকজন জড়ো করে এনে বিশাল একটা জানাজা শোডাউন দিল। এটা তাদের একটা খুব সিগনেচার প্রজেক্ট। এটা দিয়ে এখন পর্যন্ত শহীদ হাদিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। যদিও সেটা হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের কামড়ের কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নাই। এই মুহূর্তে জামাত এনসিপি কে নিয়ে সেই বাজিটা খেলছে। মজলুম জননেতা, মজলুম রাজনৈতিক নেতা হিসাবে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো যারা এনসিপির আছে, এদেরকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা তারা করবে। এবং এই চেষ্টার অংশ হিসাবে এরা এখন পর্যন্ত অবশ্য মায়ের খায় নাই, দু এক জায়গায় এদেরকে হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়া হইতে পারে। মানে ওই সার্জিস আলম যে অনেক কষ্ট করে হাতের মধ্যে দেখাচ্ছে ওই নাটক না, হয়তো আরেকটু বেশি ডোজ এটার উপরে জামাত ফেলবে এবং ফেলে এদিকে মজলুম হিসাবে করতে চাইবে। আপনারা দেখবেন যে জামাত কিন্তু তাদের লোক সরবরাহ এখন এনসিপি তে করছে না, কারণ তারা ওই মজলুম ভাবটা দেখাতে চাচ্ছে। কারণ যদি জামাত শিবিরের লোকজন এখানের মধ্যে অনেক বেশি মাত্রায় যায়, খুব পরিচিত মুখগুলো যায়, তাহলে বাধ্য হয়ে তাদেরকে একটা প্রতিরোধে মারামারিতে যেতে হবে। এই মজলুম জননেতারা হবিগঞ্জে আক্রান্ত হওয়ার পর আমি দেখলাম ডাকসুতে যে জামাতের অংশটা আছে, তাদের ওই যে একটা আছে না ইউরেনিয়াম বেচে, ইউরেনিয়াম বিজ্ঞানী, যাক আপনারা জানেন ইউরেনিয়াম বিজ্ঞানী একটা এনিওয়ে, তো সেই লোক আবার দেখলাম যে অন্য কিছু নিয়ে মিছিল টিছিল করছে। মানে তারা একটু দূরত্ব দেখে আমরা আর এনসিপি এক না এই নাটক করছে। এই নাটকের অংশ হিসেবে সাদিক কায়ুম ঢাকা দক্ষিণে মেয়র হবে, মানে মেয়র প্রার্থী হবেন, তার বিরুদ্ধে আবার আসিফ মাহমুদ 300 কোটি ভূঁইয়াকেও প্রার্থী করা হবে, যে না ওরা আলাদা আমরা আলাদা। এই নাটক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাঙালিরা, আমার কথা বিশ্বাস করবে না, বাঙালিরা আরেকবার এই বাঙ্গু সমাজ এই নাটকের মধ্যে পড়বে এবং পরবর্তীতে আজ বুঝবি না বুঝবি কাল, কি জানো, থাপড়াইবি ছাপা আর কিছু একটা গাল, মানে যাই হোক আপনারা ওই 6টা জানলে একটু কমেন্ট বক্সে দিয়ে দিন। আমি শুধু এই পুরা নাটকের সাথে জড়িত সবাইকে বলবো, আপনারা জানেন বাংলাদেশ নামক এই ছোট্ট দেশটিকে চারদিক থেকে রাহুরা এমনভাবে ঘিরে ধরেছে, এ দেশের মানুষ, এ দেশের মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র এবং ধর্ম কোথায় গিয়ে দাঁড়াবে কেউ জানে না। আর কারো জানার ইচ্ছা আছে সেটাও মনে হচ্ছে না। বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, কিন্তু হাজার হাজার বছর থেকে এদেশে হিন্দু জনগোষ্ঠী, বৌদ্ধ জনগোষ্ঠী, জৈন এবং অন্যান্য ধর্মের নানান নৃগোষ্ঠীর মানুষ শান্তিতে সহাবস্থান করে এসছে। সেই দেশটিকে এই জুলাই মাসে 2024 সালে এমন একটি অন্ধকারের গলির দিকে মুখ করে দেওয়া হয়েছে। এখন অন্ধকারে যত যাচ্ছে এটি আস্তে আস্তে ব্ল্যাক হোলের দিকে চলে যাচ্ছে। সাম্প্রতিক নানান খেলা শুরু হয়েছে বাংলাদেশকে নিয়ে। একদিকে ভারত, একদিকে চায়না, একদিকে মৌলবাদী পাকিস্তান, আরেকদিকে বিশ্ববাটপার আমেরিকা, এবং শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বাংলাদেশ, আপনারা জানেন, বৈদেশিক মুদ্রা অর্জন করার বাংলাদেশের মাত্র 2টি জিনিস রয়েছে। একটি হচ্ছে ফরেন কারেন্সি ইনকাম ফ্রম ম্যান পাওয়ার। মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, আফ্রিকায় সহ পৃথিবীর নানা দেশে আমাদের শ্রমিকরা যায়, তারা সেখানে কাজ করে, আর গ্রামে, শহরে, গঞ্জে আত্মীয় স্বজন, পরিজন সবার জন্য তারা সেই রেমিটেন্সের টাকা দেশে ফেরত পাঠায়। আরেকদিকে আমাদের দেশের বিশেষ করে নারী শ্রমিকরা দিনের পর দিন কষ্ট করে গার্মেন্টসে কাজ করে সেই গার্মেন্টসকে দিয়ে বিদেশ থেকে প্রতি বছর এভারেজে 60 থেকে 70 বিলিয়ন ডলার আমাদের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসে। এখন এই 24 জঙ্গি উত্থানের পর আমেরিকার টাকায়, আমেরিকার পৃষ্ঠপোষকতায় যে আন্দোলনটি বাংলাদেশে হয়েছে, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে এসে দাঁড়ালেন ডক্টর ইউনূস, নোবেল ইউনূস। সেই নোবেল ইউনূস আসার পর তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার এমন কোনো পথ তিনি বাকি রাখেন নাই। আস্তে আস্তে